নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটি উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ, কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়, যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ।
এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভিতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে 10মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন তোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুস। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতাকর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরও বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর। নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছিলেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে হাঁটবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে দ্য হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ফেব্রুয়ারি ভারতীয় এই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতের অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক গড়তে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, 1975 সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, 1980 সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে এক পাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানির চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়। পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। গত 2-3 দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নোফেল একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে কোনো দেশের বা কোনো রাজনৈতিক দলের গ্রিন সিগন্যালের প্রয়োজন নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজ কৌশলে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটা একেবারে সত্য কথা। 12 ফেব্রুয়ারি এই প্রহসনের নির্বাচনের পরবর্তী সময় শেখ হাসিনা টেলিগ্রামে একটা বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দেয় এবং এটা কর্মীদের উদ্দেশ্যে একটা গ্রিন সিগন্যাল বললেই চলে। তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যায়। বাংলাদেশের প্রায় 17 থেকে 20টা জেলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যত বন্ধ অফিস ছিল, যে কার্যালয়গুলো ছিল, সেগুলা খুলে দেয়া হয়। শুধু তাই নয়, সেখানে পতাকা উত্তোলন করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই অনেকগুলো অফিস, বন্ধ অফিসগুলো যেগুলো খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরবর্তী সময়ে তো জঙ্গিরা আক্রমণ করে আবার অফিসে তাণ্ডব চালিয়েছে, তো আর খুলে লাভ হলো কি? আরে ভাই, 17 থেকে 20টা অফিস খোলা হয়েছে, সেখানে 1-2টা বিচ্ছিন্ন ঘটনা হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যুদ্ধে নামলে আপনি যদি যুদ্ধে জয় লাভও করেন, পরবর্তী সময় কিন্তু আপনার কিছু না কিছু ক্ষতি সাধন হবে। এখন আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যুদ্ধে নেমেছি। এখন আপনারা অফিস খুললো, সেখানে আক্রমণ হবে, আবার খুলবেন, অবশেষে ক্ষয়ক্ষতি হলেও একটা সময় এসে যুদ্ধে জয়লাভ করবেন। এখন আপনি অফিস খুললেন,
তারা আক্রমণ করবে না কিভাবে আপনি চিন্তা করেন। আওয়ামী লীগের এখন সবচেয়ে দুঃসময় এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। তাই জঙ্গিরা ভালো করে জানা আওয়ামী লীগ প্রতিহত করার অবস্থানে নেয়, তাই আমরা যাই আক্রমণ করে দিয়েছি। দেখেন ওরা বেশি জন যায় না, 5-10 জন যায়, আরে ভাঙচুর চালায় এবং আগুন টাগুন ধরিয়ে চলে আসে। যখন আওয়ামী লীগের মনে যে ভয়টা আছে কর্মীদের, সেটা যদি উঠে যায়, দেখবেন এখন আওয়ামী লীগ যেখানে 10-15 জন গিয়ে অফিস খুলতেছে সেখানে 5-10 হাজার মানুষ গিয়ে অফিস খুলবে। তখন আর এই জঙ্গিরা সাহস পাবে না সে সকল অফিসগুলোতে আবার গিয়ে ভাঙচুর চালাতে, আগুন লাগাতে। এখন আপনারা 5-10 জন যান, জঙ্গিরা চিন্তা করে আওয়ামী লীগ এখনো সংগঠিত হতে পারে না, এখন ঐক্যবদ্ধ হতে পারে না, আমরা গিয়ে পাল্টা কাউন্টার দিয়ে আবার ভেঙে দিতে পারবো, আগুন জ্বালিয়ে দিতে পারবো। এটা বেশি দিন স্থায়িত্ব থাকবে না। এটা আস্তে আস্তে আওয়ামী লীগের কর্মীদের থেকেও ভয় কেটে যাবে এবং জঙ্গিরও ভয়ে পালিয়ে যাবে। জাস্ট আপনারা ভীত হবেন না এবং আপনারা হতাশাগ্রস্ত হবেন না। এখন যেভাবে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল উজ্জীবিত আছেন, সেভাবে উজ্জীবিত থেকে আওয়ামী লীগকে সংগঠিত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত বন্ধ কার্যালয় আছে সকল কার্যালয় খোলার চেষ্টা করেন। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারির পরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন মিছিল করেছে, মিটিং করেছে। এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে ওগুলাতে প্রচার করা হচ্ছে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সারা বাংলাদেশে প্রায় 17 থেকে 20টার উপরে আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে ফলাভাবে প্রচার করা হচ্ছে না। আমরা যারা ইউটিউবার আছি তারা এই সকল বিষয় কিন্তু প্রচার করছি, আলোচনা করছি, কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া বলছে 2-3টা জায়গায় খোলা হয়েছে, এখানে এই হয়েছে, মানে খুব কম সংখ্যক লোক এমন ভাবে বলছে এগুলো কিছুই না। কিন্তু তারা ভুলে গিয়েছে এই খারাপ অবস্থায়ও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগের কার্যালয় খুলছে, বিভিন্ন মিছিল মিটিং করছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেভাবে ধ্বংস করা হয়েছে সেগুলোকে মুছে ক্লিন করছে, এই সকল বিষয় কিন্তু চারটিখানি বিষয় না এই খারাপ সময়। আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে গেলে কি পরিস্থিতি হবে সেটা কল্পনার বাইরে। বিএনপি কিন্তু জাস্ট আওয়ামী লীগকে এখনো ভালোভাবে স্পেসও দেয়নি। যদি আওয়ামী লীগকে বিএনপি একটু স্পেস দেয় তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আর বিএনপি যদি একেবারে স্পেসও না দেয়, একেবারে কোণঠাসা করে রাখতে চায় আওয়ামী লীগকে, হয়তো আওয়ামী লীগের ফিরতে একটু সময় লাগবে, কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে না সেটা আপনারা একেবারেই ইগনোর করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ 100% ফিরবে। বিএনপি স্পেস দেখ, জামাত স্পেস দেখ, এনসিপি স্পেস দেখ বা না দেখ, আওয়ামী লীগের নিজেদের কৌশলে আওয়ামী লীগ ফিরে আসবে, যেটা মহিবুল হাসান নোফেল বলেছেন। তাই আওয়ামী লীগ ফিরে আসার জন্য আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কাজ করে যেতে হবে 12 ফেব্রুয়ারির পরে যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন। একবার না পারলে দেখো শতবার। কথা বুঝতে পেরেছেন? একবার কার্যালয় খুলেছেন, আবার হামলা হয়েছে, আবার কার্যালয় বন্ধ করে দিয়েছে, আবার খুলবেন, এভাবে করেই দেখবেন মনের ভয় চলে যাবে। একেবারেই যারা জঙ্গি তারা হয়রান হয়ে যাবে, যে চিন্তা করবে এতবার আক্রমণ করে এতবার কার্যালয় বন্ধ করে ওরা নতি স্বীকার করার নয়, ওরা বারবার আওয়ামী লীগের কার্যালয় খুলছে, কতবার দমন নিপীড়ন করবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় আছে সেখানে পর্যন্ত রিকশালারা গিয়ে পতাকা উত্তোলন করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যখন রাজপথে নেমে যাবে এভাবে অতিষ্ঠ হয়ে, তখন কি এই জঙ্গিরা পার পাবে? এই জঙ্গিরা তো ভারতও পালাতে পারবে না, পাকিস্তানও পালানো সম্ভব না। এই জঙ্গিদেরকে গণধোলাই দিয়ে খেটে খাওয়া মানুষ মেরে ফেলবে, আওয়ামী লীগের কর্মী সমর্থক লাগবে না। যেমন এই খেটে খাওয়া মানুষগুলা তারা আওয়ামী লীগকে কেন ভালোবাসে? তারা কি আওয়ামী লীগের রাজনীতি করেছে? না, করে নাই। তারা আওয়ামী লীগের আমলে দুমুঠো ভাত খেতে পারতো, তারা আওয়ামী লীগের আমলে ভালো ছিল, এখন এই 16-17 মাসে ভালো ছিল না, এবং বিএনপির শাসন আমলও তারা দেখেছে। সেই কারণে তারা আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে সমর্থন করে। সেই কারণেই তারা বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ের সামনে গিয়ে 5 জন হোক 10 জন হোক পতাকা উত্তোলন করেছে। এরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, আর এদেরকেই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অবহেলা করেছে। আগামীতে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কখনো এই খেটে খাওয়া মানুষকে অবহেলা করা যাবে না, এবং তাদের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যেতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে এবং জনগণকে নিয়ে আগামীর রাজনীতি সাজাতে হবে। এবং যারা সেকেলে মাল আছে, যারা কারাপ্টেড নেতা আছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। তরুণ নেতৃত্বের পাশাপাশি বুজুর্গদের নেতৃত্ব সৃষ্টি করতে হবে। একই সাথে সকলের মতামতের গুরুত্ব দিতে হবে। সবাই একত্রিত হয়ে তরুণ এবং বুজুর্গরা বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে ফিরিয়ে আনতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ চোখে চোখ রেখে এই যে ডানপন্থীর উত্থান হয়েছে তাদের সাথে কথা বলতে পারবে, রাজনীতি করতে পারবে।
তা না হলে এরকম আরো কোণঠাসা থাকতে হবে অনেক বছর। আমি চাই সেটা যাতে না হয়। খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের নিজ কৌশলে ফিরে আসুক। এখন যেভাবে খেটে খাওয়া মানুষ সাহস দেখাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মীরা সেভাবে সাহস দেখিয়ে রাজপথে নেমে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এটাই আমি চাই একজন সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে। আমি 17 থেকে 18 মাস এই সকল বিষয়ে বলে আসছি, কিন্তু অন্তত 10% কাজ না হলো 5% হয়েছে। তো এই 5% অনেক কিছু। দরকার হলে আরো 5 বছর বলবো, আরো 5 মাস বলবো, আরো 20 বছর বলবো। তবুও আমি চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খুব শক্তিশালী রূপে সংগঠিত হয়ে ফিরে আসুক। যতদিন ফিরে আসবে না ততদিন এই কথাগুলো বলেই যাব, কারো ভালো লাগুক কারো ভালো না লাগুক। এবং আওয়ামী লীগেরও যে সকল খারাপ দিক আছে সে সকল বিষয় নিয়ে আমি আত্মসমালোচনা করব, কারণ আত্মসমালোচনা করলে আমার ল্যাকিংস কোথায় আছে সেটা আমি বুঝতে পারবো। এখন যদি আত্মসমালোচনাকে আপনাদের খারাপ লাগে তাহলে কখনো ল্যাকিংসটাকে ঠিক করতে পারবেন না। ল্যাকিংসটা ঠিক হলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ আছে। বাংলাদেশ আওয়ামী লীগের ল্যাকিংস থাকার কারণে, শীর্ষ পর্যায়ের নেতাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ 5 আগস্টের এই পতন হয়েছে, এবং নিজেদের মধ্যে অনেক বড় বড় গ্রুপিং থাকার কারণেও বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট এত বড় পরাজয় হয়েছে। আগামীতে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব শক্তিশালী রূপে ফিরে আসে, এরকম যাতে খুব ন্যাক্কারজনক পরাজয় না হয়, আমি সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে আশা রাখতেই পারি। দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু শক্তি সঞ্চয় করে, কতটুকু সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে ফিরে আসে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।